আব্দুল মান্নান মিয়া। 1970 সনে সাটুরিয়া থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি এবং দরগ্রাম ভিকু মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের নির্বাচন না তো সিলেকশন করে আমাকে জিএস নির্বাচন করা হয়েছিল। সেই দরগ্রাম ভিকু মেমোরিয়াল কলেজের জিএস ছিলাম। বাড়ি হরগোজ গ্রামে। আমার হরগোজ শিমুলি এলাকা। আমার বাবার নাম মোহাম্মদ বাবুর আলী। সেই সময় আমার আমার আপন চাচাতো ভাই আখমর নুরুল হক সাহেবকে আমি বাড়িতে রেখে যাই। ইন্ডিয়া যাওয়ার পর ওনাকে নিয়েই খুব চিন্তা ছিল, দুশ্চিন্তা ছিল যে উনি কিভাবে আত্মরক্ষাটা করবে। উনি তখন বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের সাথে উনি যোগাযোগ সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে আমি ভারত থেকে আসার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে আমার উপরে থানা বেসামরিক প্রশাসন প্রদানের একটা দায়িত্বের ভার আমাকে আমাদের এমপি মন্ত্রীরা আমাকে দিলে সেই সময় সেই সুবাদে আমি আমার ভাইকে হরগোজ ইউনিয়নের পঞ্চায়েতের সভাপতি অর্থাৎ এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ওনাকে আমি সিলেকশন করি, নির্বাচিত করি। সে সময় হরগোজ ফুকুরাটি দুইটা ইউনিয়ন একটা ছিল। এই ওনাকে যে কারণে চেয়ারম্যান ওনাকে করলাম, এর পিছনের রহস্যটা ছিল মুসলিম উদ্দিন খান হাউ মিয়া, আমাদের মন্ত্রী মহোদয়, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়, ওনার সাথে আমার একটা চুক্তি ছিল। সেটা হলো হরগোজে উনি একটি হাই স্কুল, যত টাকা লাগবে সম্পূর্ণ টাকা দেবে, আর না হয় জায়গা দেবে। উনি আমার বলছে একটা তোরা ব্যবস্থা করবি আর একটা আমি দেব। এখন আমাদের দুইটা ইউনিয়ন যেটা বিভক্ত হয়ে যায়, সেইটা যখন এক আছে, সেই সময় তো আমি এই জিনিসটা দুই ইউনিয়নের মানুষকে জানাইতে পারি না। এটা রাখছিলাম আমার মনের ভিতরে, মনের গভীরে এইটা জমা ছিল। নুরু ভাইকে এই হরগোজের চেয়ারম্যান নির্বাচিত করার পরে ওনার উপরেই দায়িত্ব দেই এই হাই স্কুলের কাজ করার জন্য। এবং আমার হরগোজের জসিম জয়নাল আজাহার শাহাদত বরণ করছে, তারা আর ফিরে আসবো না, এই সংবাদটাও আমি সর্বপ্রথম হরগোজ নয়াপাড়া একটা জনসভায় আমি সেটা প্রকাশ করি যে আপনারা যারা অপেক্ষা করতেছেন, আমাদের দুর্ভাগ্য, ওরা আর কোনদিন ফিরে আসবে না, ওরা আর কোনদিন ফিরে আসবে না, ওরা এইভাবে মারা গেছে, ওরা আর কোনদিন আসবে না দেশে। এই খবর গোপন করে রাখলে এখন তাদের ঠগা, কারণ তারা সরকারিভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। এই জন্য আপনাদের কাছে এ কথাটা প্রকাশ করলাম। প্রকাশ করার পরে মিটিং টিটিং আর হলো না। আমার তিনটা মেয়ে, আমার তিনটা মেয়ে আল্লাহর রহমতে তাদের বিয়ে শাদী হয়ে গেছে। ওই না, দুইজন চাকরি করে, একজন চাকরি করে না। সেই খুলনায় একটু কোনো রকম আবাসন তৈরি করছিলাম আমি। হরগোজে আমি কোনো কিছু তৈরি করতে পারি নাই, ঘর বাড়ি কিছুই তৈরি করতে পারি নাই।
এবং এক পর্যায়ে আমার বাবার ভিটা বাড়ির থেকেও আমি বঞ্চিত। বর্তমানে আমি আহ, একটু ঠিকানা খুলনায়, যেখানে একটু ঠিকানা আমার আছে, সে জায়গায় আমি অবস্থান করি থাকি। আর বর্তমানে আমার ছোট মেয়েটা চাকরি করে কাস্টমসে ঢাকায়। আমি ওর সাথে থাকি, ওর বাচ্চা স্কুলে আনা নেওয়া করি। হ্যাঁ, আমার ওপেন হার্টের অপারেশন হয়েছে, আমার একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, আমার গিন্নির এর মধ্যে আমার গিন্নি ক্যান্সার হয়ে সে ক্যান্সারে মারা গেছে। মারা যাওয়ার পরে মোটামুটি আমি আর্থিকভাবেও খুব অসচ্ছল হয়ে পড়ি। তারপরেও আল্লাহ আমাকে মোটামুটি ভালো রাখছে, কারণ মেয়েরা চাকরি বাকরি করে, তারা মোটামুটি ভালো চলতেছে, তাদের কোনো অসুবিধা নাই। 1970 সনে বাঙালি জাতির ঐতিহ্য এবং বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে বাঙালি জাতির আহ, আহ, প্রতিষ্ঠা লাভের সচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব নৌকা মার্কা প্রতীকে নির্বাচন করে। সে নির্বাচনে সাটুরিয়া থানায় রাজনৈতিক যে সমস্যা একটু সৃষ্টি হয়, সেটা হলো সাটুরিয়া, তখন সাটুরিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন লতিফ প্রফেসর, আর সাটুরিয়া থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল এলাহি মাস্টার সাহেব। বঙ্গবন্ধুকে আগরতলা মামলার মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র আইয়ুব খান করেছিল, সেই আহ, আহ, সেই সেই বিষয়টাকে এই নির্বাচনে আহ, উপস্থাপন করা হচ্ছে। সেটা হলো বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলার আম, আসামি হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট তাকে এই মামলার মাধ্যমেই ফাঁসি দিয়ে মারার জন্য এবং বাঙালি জাতিকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই সময় বঙ্গবন্ধুকে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গোয়ারপাড়া ইমামবাড়ির নান্নু মিয়া পান্নু মিয়া, এরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। এরা অর্থ দিয়ে এবং বুদ্ধি দিয়ে, আইনজীবী দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে কাজ করেছে। এই নির্বাচন যখন চলে আসে, বঙ্গবন্ধুকে তারা বলেছিল যে তোমার কাছে কোনো টাকা পয়সা আমরা চাই না, তোমার জন্য যা লাগে সব করব, তোমার কাছে শুধু একটা টিকিট চাই। সে টিকিটটা হলো এই যে মুসলিম উদ্দিন খান হাবু মিয়া, উনি কিন্তু আইয়ুব খানের দলীয় লোক, উনি কিন্তু আওয়ামী লীগের কোনো লোক ছিল না। কিন্তু এই নান্নু মিয়া পান্নু মিয়া বঙ্গবন্ধুর কাছে একটা টিকিট চাইলো, সেই টিকিটটা হলো মুসলিম উদ্দিন খান হাবু মিয়ার জন্য। এখন হাবু মিয়াকে যদি বঙ্গবন্ধু
এই নমিনেশন দেয়, তাহলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর সমসাময়িক দুইজন প্রায় সমান সমান বয়স পর্যন্ত একসাথে রাজনীতি করা খন্দকার মাজারুল হক চান মিয়া মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, ওই ভদ্রলোককে বাদ দিয়ে দিতে হয়। ওনার বয়সও তখন এমন না যে পরবর্তীতে উনি আবার সুযোগ নিতে পারবে। তাই বঙ্গবন্ধু খন্দকার মাজারুল হক চান মিয়াকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন না দিয়ে পারে নাই। ওনাকে মনোনয়ন দেওয়ায় সাটুরিয়া থানা আওয়ামী লীগের সভাপতি লতিফ প্রফেসরকে উনি মনোনয়ন দিতে পারলেন না। তাকে রিকোয়েস্ট করছিলেন বঙ্গবন্ধু যে তুমি ধৈর্য ধরো। বঙ্গবন্ধু যেখানে বিপদে পড়ে গেছে, বিপদে পড়েই তো দিছে, কিন্তু উনি সেই ধৈর্যটা না ধরে উনি সাটুরিয়া থানা আওয়ামী লীগের গোটা দল বল নিয়ে উনি এক পর্যায়ে আওয়ামী লীগ ত্যাগ করে এবং লতিফ প্রফেসরকে নিয়ে মাস মার্কার নির্বাচন করে খন্দকার মাজারুল হক চান মিয়া উকিলের বিপক্ষে। তখন প্রথম নির্বাচনটা হয়ে যায়। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের মাত্র 2টা সিট বাদে বঙ্গবন্ধু সব সিট পায়। একটা ধামরাই আতর রহমান খান, আর একটা হইল ওই মমিন সিং 52 ভাষা আন্দোলনে যে ছাত্রদের গুলি করে মারা হুকুম দিছিল কুখ্যাত নুরুল আমিন খান। এই নুরুল আমিন খান আর আতর রহমান খান, এই দুইজন বঙ্গবন্ধুর নৌকাকে ফেল করে আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে, পূর্ব বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই বঙ্গবন্ধুর 2টা সিট এরা ছিনিয়ে নেয়। এরপরে এমপিএ নির্বাচনে খন্দকার মাজারুল হক চান মিয়ার নির্বাচন, আমরা নৌকা মার্কার নির্বাচন করব তার পক্ষে। বাইদি ভাই লতিফ প্রফেসর সাহেব তার বিশাল একটি মিছিল নিয়ে সাটুরিয়া থানা, আমার ছাত্রলীগ অফিস আক্রমণ করে, ভাঙচুর করে, আমার মাইক ভেঙে দেয়। আমার জানা মতে আমাদের যে বর্তমানে বিল্লাল ফকির নাম করা একটা লোক, এ ছেলেটা আমার সাথে থাকতো সবসময় প্রায়। সেদিনও আমার সাথে ওই সাটুরিয়া ছাত্রলীগ অফিসে ছিল। এই ছেলেটাকেও আঘাত করা হয়, মারপিট করা হয়। তারপরে হারেস ভাই বেংরুই, লতিফ মাস্টারের ছেলে হারেস ভাই, মুক্তিযোদ্ধা, হারেস ভাইকেও ভীষণভাবে মারপিট করে। আমাকে ওই মিছিল থেকে আমার গ্রামের ইয়ে মতি খান, মতি খান আমাকে, কেউ যাতে আমাকে মারতে না পারে, স্পর্শ করতে না পারে, এইভাবে ও আমাকে ধাক্কে এক সান্দার বাড়িতে ঢুকিয়ে দেয়। সেখানে ঢুকে আবার বলে আপনি চুপচাপ এড়ে থাকেন। তা আমি তো চুপচাপ কেমনে থাকবো। যাই হোক, মতি খা আমাকে মোটামুটি ওই মারপিটের থেকে আমাকে রক্ষা করলো। আমি মার খাইনি, কিন্তু আমার লোকজন মার খাইছে। এ খবর তাৎক্ষণিকভাবে এ খবর মানিকগঞ্জ চলে গেছে। মানিকগঞ্জ খবর চলে গেছে, এমন খবর যে মান্নান আছে কিনা সন্দেহ, মান্নান জীবিত আছে কিনা সন্দেহ, এরকম
তা হাউ মিয়া উকিল তো এর আগে জিতে গেছে নির্বাচনে। হাউ মিয়া আসছে, আইসে উনি আমাকে খুঁজতেছে। আমি ওনারে জড়াই ধরছি, জড়াই ধরলেও উনি বলতেছে মান্নান কই। আমাকে ধরে, আমি ওনাকে ধরে রাখছি, আমরা তো ওনার মাজার নিচে পড়ে থাকি। তারপরে উনি বলতেছে মান্নান কই। যাই হোক, তারপরে ওনার সাথে কথা বললাম। কথা বললে হাউ মিয়া আমাকে একটু আলাদা, স্পেশালি আলাদা ডাইকে আমাকে বলল যে মান্নান, কি করবি এখন? আমরা তো জয়লাভ করছি, নৌকা তো পাকিস্তানের নৌকা জিতে গেছে, বঙ্গবন্ধু একক সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করছে। এখন যে নির্বাচনটা সামনে রয়েছে, এই নির্বাচনটায় তোরা এই যে যে ঘটনা এখানে ঘটছে এর কোনো অ্যাকশন নিস না। ও হাবু মিয়ার সামনেই আমার অনেক লোকজন তারা বলতেছিল যে লতিফ প্রফেসর, তারপরে এলাহি মাস্টার সাহেবের ঘর বাড়ি, এগুলা সব জ্বালাইয়ে দেবে, আগুন দিয়ে পুরাই একবারে ফিনিশিং করে দেবে, যে তাদের কিছু না থাকে আর। এইভাবে মানুষ ক্ষিপ্ত সাটুরিয়াতেই। এই জন্য হাবু মিয়া আমাকে ডাইকে বলল যে তোরা কোনো মারামারি কাটাকাটির মধ্যে যাইস না। আমরা ওখান থেকে থাইমে গেলাম। থাইমে যাওয়ার পরে আসছি হরগজ। হরগজ আইসা দেখি যে বিরাট কাণ্ড। এই যে হরগজের বর্তমানে যে ইউনিটির কথাটা আমি শুনতেছি, এই ইউনিটিটা আমরা তো কোনোদিন দেখি নাই। ওই প্রথম হরগজ আইসা দেখলাম যে নুরুবাইয়ের নারকেল গাছের তলায় অন্তত 200-300 লোক, তারা সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। তারা সবাই লাঠি সুটা যার যা দরকার সব নিয়ে তারা প্রস্তুত। এলআই মাস্টারের বাড়ি থাকবে না, আর লতিফ প্রফেসরের ঘর বাড়ি কিছু থাকবে না, এগুলা সব শেষ করতে হবে আগে। তারপরে আমি, আমার নেতা মুসলিমউদ্দিন খান হাউমিয়ে আমাকে যেভাবে বুঝাইছিলেন, আমি এইভাবে তাদেরকে বুঝাইলাম যে আমরা তো জয়লাভ করছি, আর সামনের নির্বাচনে আমরা তো মনে মনে কিছুটা চিন্তা ভাবনা করতে চাইছিলাম যে আমরা লতিফ প্রফেসরের এই মাছ মার্কাটা নৌকায় তুলে নিয়ে যাব নাকি, এরকম চিন্তা ভাবনা আমরা কিছুটা করতেছিলাম। কিন্তু সেই জিনিসটা আর থাকলো না, আমাদের ঐক্য অন্যরকম হয়ে গেল, যে এসে গেল, সবাই আমরা অন্যভাবেই করে চান মিয়া উকিলে নির্বাচন করে চান মিয়া উকিলকে একবারে আমার মনে হয় শতকরা প্রায় 98% ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে দিল। এখন এই যে 1970 সালের নির্বাচনটা, আমার কি দুর্ভাগ্য, আমি দরগ্রাম কলেজে ভর্তি হওয়ার পরে এই চাপটা আমার ঘাড়ের উপরে এসে পড়ে। মানুষ দলদারি করে, দল থাকে, কাজ করে, সেখানে একটা সৌন্দর্য আছে, সেখানে একটা শান্তি আছে। কিন্তু আমি এখানে আইসেই দেখলাম দলদারি কিচ্ছু নাই। তখন চান মিয়া উকিল আমাকে বলল যে সাটুরিয়া থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব হলো তোমার, আর আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব তোমার। সেইভাবে তখন মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে এটা নির্বাচন করিয়া তাদেরকে আমরা জয়যুক্ত করছি। তারা না, বঙ্গবন্ধু বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের নেতৃত্ব, যেটা লিডারশিপ, সেটা সে পাইল।
পাইলেও আমরা যারা এত কষ্ট করিয়া নির্বাচন করলাম, এত খাটলাম, এত কিছু করলাম, করার পরে আমরা বঙ্গবন্ধুকে তখন ক্ষমতায় দেখতে পেলাম। এখন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া খান, সে গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করলো। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর লোকজন আমদানি করতে লাগলো, আর অপেক্ষা করতে লাগলো জাতীয় পরিষদের মিটিং আজকে না কালকে, কাল না পরশু, পরশু না তরশু, এইভাবে আস্তে আস্তে টাইম কিল করলো। আর তারা কিছুটা শক্তিশালী হইতে লাগলো। এভাবে 7ই মার্চ পর্যন্ত চলে গেল। 7ই মার্চে বঙ্গবন্ধু, এখন তো বাংলার মানুষ সব পাগল হয়ে গেছে। নেতা বানাইছি আমরা, নেতাকে ক্ষমতা দিচ্ছে না, সবাই নেতাকে ধরতেছে, চাপ দিতেছে। ঢাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল করে করে তার বাড়িতে যাচ্ছে বা তার বাড়ি ঘেরাও করতেছে। সর্বশেষ বঙ্গবন্ধু 7ই মার্চে সিদ্ধান্ত নিল উনি এটা ভাষণ দেবেন। সোহরাওয়ার্দী উদ্যানে সেই ভাষণটি 7ই মার্চে উনি দেন। 7ই মার্চের ভাষণ বাংলাদেশের এই প্রজন্মের মানুষরা একসময় ভুলেই গেছিল প্রায়। দেশের বঙ্গবন্ধুকে হত্যার পরে এক পর্যায়ে দেশের ইতিহাস এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যে ওই 7ই মার্চ বলতে কোনো কিছু এই দেশের মানুষ জানতো না। এই প্রজন্মটা জানতো না যে 7ই মার্চ বলে কোনো একটা মার্চ ছিল, এবং সেই মার্চে বঙ্গবন্ধু এই ভাষণ দিছিল। সেই ভাষণ কি? পৃথিবীতে এরকম ভাষণ তো কোনো নেতা কোনদিন দেন। সে প্রত্যেকটা স্তরে স্তরে চিন্তা ভাবনা করে নির্দেশনা দিয়ে, দিক নির্দেশনা দিয়ে সেই ভাষণটি সে প্রদান করে। সে ভাষণটা হলো, তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে প্রস্তুত থাকো। আমি যদি হুকুম নাও দিতে পারি, আমি যদি হুকুম নাও দিতে পারি, তোমরা তোমাদের যুদ্ধ তোমরা চালিয়ে যাবে। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, অসহযোগ আন্দোলন করো। কর্মকর্তা কর্মচারীদেরকে বলে দিল যে তোমরা 23 তারিখের মধ্যে সবাই বেতন টেতন নিয়ে আসো। এরপরে তোমাদের আর বেতন নাও হইতে পারে। কর্মকর্তাদের বলে দিল যে সবাইকে বেতন দিয়ে দাও, মাস শেষ হওয়ার দরকার নেই। আর রেডিও টেলিভিশনে যারা ছিল তাদেরকেও বলে দিল যে যারা আমাদের কথা বলবে না, যারা বাঙালিদের কথা বলবে না, তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও, এবং তারা যেন এরকম কিছু না করতে পারে যে বাঙালিদের কোনো কিছু গোপন থাকবে। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবে, দরকার হলে তোমরা তাদের সাথে অসহযোগিতা করবে। হ্যাঁ, এভাবে বঙ্গবন্ধুর সেই দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা এই অসহযোগ আন্দোলনের জন্য আমি সাটুরিয়া থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে এই খাবারি মাঠে একটা বিশাল জনসভা করি। সে জনসভায় এখানকার ছাত্র জনতা এবং অনেক মুরব্বী
বিশেষ করে আমার মনে পড়ে আমাদের হরগঞ্জ থেকে যারা আমাকে তখন সহযোগিতা করে, তার মধ্যে ওই নয়াপাড়া সামাদ মোল্লা সাহেব, তো ভীষণভাবে উনি আমাকে উৎসাহিত করতেন। তারপরে আমাদের খাবারি থেকে লতিফ খান সাহেব, উনি প্রায়ই আমার সাথে যোগাযোগ রাখতেন এবং আমার 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 সাথে পরামর্শ করতেন, আমাকে অনেক উপদেশও উনি দিচ্ছেন। পরবর্তীতে আমরা যে কাজ সেই কাজেই আমরা নাইবা যাই। পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে অংশ নেই, যে আমাদের দেশ রক্ষা করতে হইলে আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হলে আমাদের অস্ত্রের দরকার। যার জন্য আমি হরগঞ্জ থেকে, আমাদের এই এলাকা থেকে প্রায় 24 জন বা 25 জন ছেলে আমরা ওই টাঙ্গাইল জেলা ছাত্রলীগের, তৎকালীন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ওই এখনকার আব্দুল বাতেন ভাই, এবং উনি বাতেন ভাই করটিয়া কলেজের ভিপি, এই বাতেন ভাইয়ের নেতৃত্বে লাউহাটি শওকত ব্যারিস্টার সাহেবের বাড়ির পাশে হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করে তারা। ওই ক্যাম্পে যোগাযোগ করে আমরা ওই একটা গ্রুপ 24 জন বা 25 জনের একটা গ্রুপ আমরা ওই হারেস ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আসামের একটা নৌকা ভাড়া করে ভারতের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে চলে যাই। যাওয়ার আগে আমরা জানতে পারি যে রাস্তায় কতগুলো বিপজ্জনক ঘাঁটি আছে, যেখানে কোনো কোনো জায়গায় খুব গভীর রাতে আমাদের পাড়ি দিতে হবে, সেখানে কোনো দিনের মুখ না দেখা যায়। সেই জিনিসগুলো আমরা ভালোভাবে তালিকা করে ওই মাঝিদেরকে আমরা বুঝে তাদের নিয়ে আমরা ভারতে চলে যাই এবং মাইনকার চর যাইয়া আমাদের ভারতের মাইনকার চর নামক স্থানে আমাদের নৌকা ভিড়িয়ে দেয়। ভিড়ানোর পরে আমরা ওখানে অবস্থান করি। দুঃখের বিষয়, আমাদের মাত্র 6 দিন পরে মানিকগঞ্জ কলেজের ভিপি ওই মানিকগঞ্জ কলেজের ভিপি নামটা মনে করে দেন একটু। হ্যাঁ, কি নাম? যাই হ্যাঁ, মানিকগঞ্জ কলেজের ভিপি উনি একটা গ্রুপ নিয়ে আমাদের 6 দিন পরে উনি রওনা হয় ভারতে। ওনার সাথে আমার হরগঞ্জে জসিম ছিল, জয়নাল ছিল, আজহার ছিল। এরা তার সাথে ছিল। আর রাজাপুর কয়লা অঞ্চলের জিয়ারত আলী নামক একটা ছেলে, তার নাম জিয়ারত, সেও তাদের সাথে ছিল। ওই একটা জিয়ারত জীবিত ছিল, আর ওই নৌকা সবাইকে ওরা ব্রাশ ফায়ার করে এই সম্ভবত পুরাবাড়ি চারাবাড়ি ঘাটে ওইখানে তাদেরকে হত্যা করে তাদেরকে ওই নদীতে ফেলে দেয়।
আহ, এরপরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এই জিয়ারত ঢালু ইয়ুথ ক্যাম্পে যায়, যে আমার সাথে যোগাযোগ করে এবং আমার কাছে এই সংবাদটি পরিবেশন করে যে কাশেম ভাই, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ভিপি কাশেম ভাই নাই, হরগজের জসিম নাই, জয়নাল নাই, আজাহান নাই, আমরা এক নৌকায় ছিলাম। ওই নৌকায় নারিকেলের রশি দিয়ে আমি ওই আমার নিজের হাত নিজে পেঁচাইয়ে উপরে পড়েছিলাম। তো এই খান সেনারা তারা মনে করছে যে ওই আমাকে এই মুক্তি যোদ্ধারা ধরে নিছে, আমার চাল চাল বিক্রি করছি, চালের টাকা তারা না দিয়ে আমাকে ধরে নিয়েছে। তারা এই মনে করে ওরে ওই বস্তার মধ্যে উপরে ছিল, এই জন্য ওরে ওই মোটামুটি হালকা পাতলা মারপিট দিয়ে ওরা ফালাই দিয়ে তুই ওরা চলে গেছে। ওগুলো শেষ, আমাদের লোকজনরা যারা ছিল তো এরা শেষ। কাজে জিয়ারতের কাছ থেকে জানলাম যে এরা আর ভারতে আসবে না। তখন মনটা খুব খারাপ হয়ে গেল, যে কাশেম ভাইকে নিয়ে একটা বিরাট আশা ভরসা করছিলাম। কারণ আমরা যে অঞ্চলে গেছি ওই অঞ্চলে আমাদের কোনো নেতা নাই। ওখানে মমিন সিং টাঙ্গাইলের নেতারা তাদের এলাকার মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিংয়ে পাঠায়, আমাদেরকে পাঠায় না। আমাদের ওখানে এইভাবে অনেক দিন ওই জায়গায় অবহেলিতভাবে পড়ে থাকতে হয়। তবে ক্যাম্পের মধ্যে আমাদেরকে এমন প্রশিক্ষণ দেওয়া হয়, এই বঙ্গবন্ধু কন্যার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাহেব, এক কলেজের প্রিন্সিপাল এবং সম্ভবত টাঙ্গাইল বা ময়মনসিংহের জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল, সেই মতিউর রহমান সাহেব আমাদের ক্যাম্পের ইনচার্জ ছিল। তার কাছ থেকে আমরা মোটামুটি আমাদের যা যা প্রশিক্ষণের দরকার সব আমরা ওইখান থেকেই, ওই ক্যাম্পে থেকেই আমরা অর্জন করি। এরপরে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা যেদিকে যাব আমাদের অস্ত্র হইলেই আমরা যুদ্ধ করতে পারব। যাক, অনেক কথা বললাম আপনাদের সাথে। দোয়া করবেন, ভালো থাকবেন আপনারা। জন্য শুভকামনা রইল, দীর্ঘজীবী হন।